ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। এবার দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। সুখবর আসছে। সুখবরটা কি জানতে চান? ইলিয়াস ভাই বলছে দেশে ফিরে আসবো। আর ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের অপেক্ষাতে আমরা আছি। আর আপনারা দেশে ফিরে আসবেন, এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না। আপনাদেরকে দেশে এই মুহূর্তে খুব দরকার। আবাইদুল কাদেরের বাড়ি এরকম ঘুরে দিতে হবে, শামীম ওসমানের বাড়ি ঘুরে দিতে হবে, হাজী সেলিমের বাড়ি ঘুরে দিতে হবে। এরোপ্লেন ফলকে সরকার ফলকে ইন্টারনেট বন্ধ করে দেয়। বদমাইশ, কয়েক হাজার কোটি টাকার মালিক সালমানের প্রমাণ ধর্মেশ বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক। এবং লুচ্চা ওই একটা শয়তান, এই জোয়ান নারী দেখলে কয় সুক্রিগত মাল তো ভালো। এই ধর্মেশ বাবার বাড়ি এরকম নষ্ট করে দিতে হবে। এগুলো রাখা যাবে না, তাইলে শিখবো, জানেন, শিখবো। পিনাকি, ইলিয়াস, এদেরকে আমার একটাই অনুরোধ, এরা যেন এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য রয়েছে অত্যন্ত এক খুশির সংবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুশির সংবাদটি হচ্ছে আমার আপনার সকলের প্রিয় পছন্দের সংবাদকর্মী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঘোষণা দিয়েছে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে তিনি অতি শীঘ্রই দেশে ফিরছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে ফেরার ঘোষণা দিয়ে কি বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আমরা সেটি দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। বর্তমান সময়ের সবথেকে সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে বলা হয়, তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস ভাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস ভাই দেশে আসছে, তিনি দেশে ফিরছে। সাংবাদিক ইলিয়াসের দেশে ফেরার এই সংবাদটি নিয়ে আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্ট করবেন। সাংবাদিক ইলিয়াস যদি দেশে আসে, আপনারা কে কে সাংবাদিক ইলিয়াসকে সংবর্ধনা জানাতে এই বিমানবন্দরে যাবেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সত্যিকার অর্থেই কি দেশে ফিরছেন সাংবাদিক ইলিয়াস, তিনি কি বললেন সেটি আমরা দেখব, শুনবো, তারপরে কথা বলবো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। এবার দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সেখানে তিনি বলেন, 2013-14 সালের কথা। সারা দেশে এমন এক অবস্থা তৈরি হয়েছিল যে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের। অবস্থা এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই অবস্থায়ও বিএনপি জামাতের সমর্থনে জটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত খেলা হবে। ওই পোস্টে তিনি আরো বলেন, পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরেও শেখ মুজিবুর রহমানের বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ে অঙ্গ সংগঠন। তারাই আবার আমাদের সাহস শিখাতে আসে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন, এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলিনি। তিনি তার পোস্টে আরো বলেন, দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয়, আমাদের তালিকা করা হচ্ছে। তবে শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। যত হুমকি ধামকি দেবেন তত বিপদে পড়বেন। আরেকবার হুমকি দেবেন, অপারেশন টঙ্গিপাড়া চালানো হবে। শেখ মুজিবুর রহমানের কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে শেখ মুজিবুর রহমানের কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আসেন, আমরা সবাই দেশে যাওয়ার জন্য প্রস্তুত। দেখা হবে, খেলা হবে খেলার মাঠে। সাংবাদিক ইলিয়াস সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে দেশে ফেরার কথা জানিয়েছেন। ইলিয়াস লেখেন, 2013-14 সালে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীদের মারা হতো। পরিস্থিতি এমন, তাদেরকে মারলে কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে লেখেন, সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে ঝটিকা মিছিল হতো,
পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত খেলা হবে। পুলিশ এখন গুলি করে না, বিজিবি টহল নেই, তারপরেও তাদের বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল। অথচ গোটা শহরে একটা ছোট্ট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তিনি তার পোস্টে আরও বলেন, দেশের বাইরে থেকে তারা হুমকি দেয়, তালিকা করা হচ্ছে। তবে বাংলাদেশে হাসিনা অধ্যায় শেষ। যত হুমকি ধামকি দেয়া হবে তত বিপদ বাড়বে। আবার হুমকি দেয়া হলে অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। মুজিবুর রহমানের কবর ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে মুজিবের কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আসতে হবে। আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে, তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আপনি পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন, তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা? না, প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা, এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে। আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে। আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে। আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন, জুনিয়র অফিসার আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন। বুলডোজার আসুক বা না আসুক, আমরা 32 নাম্বার আজকে রাখবো না, এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবো আমরা। এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে। হেলিকপ্টার তো হাসিনা উড়িয়েছিল। হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে? পারে নাই। হেলিকপ্টার আছে, হাসিনাকে বাঁচাইতে পারে নাই, আজকেও 32 নাম্বার বাঁচাইতে পারবে না। আমরা 32 নম্বরের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব। তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই, যে একটু ঢুকতে বলেন না তাড়াতাড়ি। তো আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার। ধানমন্ডি 32 নাম্বার। আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন, আপনি গবেষণা করেন। মানে 32 নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো? আমি ওই ইতিহাসে যেতে চাই না। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি, শেখ মুজিবের মূর্তি, আমরা সেটা ভেঙেছি। এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি 32 নাম্বার, সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে, আমরা এই 24-এর বিপ্লবে ধানমন্ডি 32 নাম্বার আমরা গুড়িয়ে দেবো। ওটাই আমাদের লক্ষ্য। না, এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা, এটা তারা এই যে সুশীলরা এখন এইসব কথা বলছে, বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে, এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা। এই যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে, এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে। তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তখন তো এরা কোনো কথা বলে না। এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে। আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস, এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে। হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ, এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে, এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে। এবং ওইটার নাম যেন কি নুহাশপল্লী। এটা নুহাশেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে, হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে, এবং এইটাতে আমরা যাব, দেখবো, এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না। এই আওয়াজ তোলেন, শাওন থেমে যাবে।
না, এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে। শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে, কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে। তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে 81-তে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল, এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই নাটকে যদি ফাঁদে পা দেয়, সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি হতে পারে? ইলিয়াস, এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে 6 মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায়। কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে। হাজার হাজার লোক আজকে ধানমন্ডি 32 নাম্বার ঘুরিয়ে দেওয়ার জন্য। বুলডোজার আসেনি, তাতে কি হয়েছে? হাতুড়ি শাবল টাবল নিয়ে যে জাত আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে। এবং এইটা আজকের ঘটনাটা খুবই জরুরি ছিল, এটা বোঝানোর জন্য যে বিপ্লবের আগুন এখনো নিভে যায়নি, শহীদের রক্ত শুকায়নি, এবং আমরা বিপ্লবের লক্ষ্য অর্জন করবই। শেখ হাসিনা কেন, আওয়ামী লীগ কেন, আওয়ামী ন্যারেটিভের কোনো হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না। আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না, আমরা নতুন ইতিহাস রচনা করছি। ধানমন্ডি 32 নাম্বার নিশ্চিহ্ন করে নতুন ইতিহাস রচিত হবে। না, সেটাই আমাদের যেই বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার, যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে, কখনো জামায়াতের। সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে, তো শেখ হাসিনা কি বলবে? সেই একই কথা বলবে যে আমার সব হারিয়েছি, আমার বাড়ি ঘরও শেষ হয়ে গিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম, ইউনূস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে। এই কথাগুলোই তো বলবে, এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি, এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে, সবার ভেতরে এই জিনিসগুলো আছে, কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই। এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি, সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন, এবং আমার মনে হয় সামনে জাতি যদি কখনো এই ভুল করে সেটা দেখবেন। তো আমাদের না, এ ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল, থ্যাঙ্কস টু ইউ, তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজমের ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে। এবং আজকে আমি বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দ্য পিপুলে, এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দ্য পিপুলে। দেখেছো তুমি এটা? আচ্ছা, দেখো, বিএনপি আমাদের যেই অবস্থান, যেই ন্যারেটিভ, তার পথে আসছেন, সেই জায়গায় আসছেন, এবং আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে। এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আওয়ামী প্রশ্নে এবং ভারত প্রশ্নে, সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো। আমাদের জনগণের, আমরা বলবো এটা তো আর আমি আর তুমি না, এটা জনগণ, আমরা তো জনগণের কথাই বলি, তাই না? জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি। জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে, আমি বিএনপিকে স্বাগত জানাই, এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন। না, এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে, যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশে শতভাগ মানুষ এই প্রশ্নে সবাই এক। মানুষ, সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন যে আমরা হয়তো খুবই নগণ্য কয়েকজন মানুষ, আমরা আসলে কোনো দলেরও না, কোনো সুবিধাভোগীও না, আমাদের কোনো মূল্য নাই, আমাদের একটা কথা বললে রাখতেও চায় না। তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই 5ই আগস্টের আগের যে বিপ্লবের যেই চেতনা সেটাকে ধরে রেখেছিলাম। এমনকি ছাত্রদের ভেতরে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো, তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে? আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি, কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে, আমাদের ভিডিও দেখবে না, পছন্দ করবে, আমাদের ভুলেই যাবে আমরা কেউ ছিলাম, ভুলেই যাবে। রাইট। তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায়? তাদের ভোটের রাজনীতি, মানুষের সমর্থনই যদি তাদের দরকার হয়, ওই প্রশ্নে তো বাংলাদেশের জনগণ এক, যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না, শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না, ভারতের কোনো আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয়, এক হলে আমাদের সাথেও যেই দ্বন্দ্বগুলো। আমার তো আরো দুইটা পয়েন্ট আছে, আমি জানি না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি। বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই। আমার 4টা সিম্পল জিনিস, আই বিলিভ যে এটা তোমারও চাওয়া। না, এটা সবারই চাওয়া। এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই, আপনি এটার মতো এরকম হাজার বলতে পারবেন। কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো নিয়েও কেন 5 তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে? এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি, আপনি যেটা বলেন, আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনড় থাকবে শেষ পর্যন্ত। তো আমি চেষ্টা করছিলাম দাদা 32 নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা, কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে,
টেলিভিশন গুলোও দেখলাম যে লাইভ করতে পারছে না, ওইখানে বাফারিং হচ্ছে বারবার। তো জ্যামার বসিয়েছে নাকি আবার কেউ? হইতে পারে, হইতেই পারে। এটা সেনাবাহিনীকে দিয়ে সবই সম্ভব, কারণ সেনাবাহিনী এই যে গোয়েন্দা সংস্থার যে যে চাল তারা চলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য। তো আরেকটা জিনিস দেখো, মানে যখন ওয়াকারের দূরভিসন্ধি নিয়ে আমরা বলা শুরু করলাম, সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না? এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা, নতুন জাতির পিতা, মনে আছে? এখন এই যে আজকে নেত্র নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পারলো না। এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম, তাহলে তো আজকে এই অবস্থাটা হয় না। না সেটাই, আমরা তো চেয়েছিলাম সবাই এক হয়েই থাকতে। তো এই যে ধরেন আপনি বইমেলার অবস্থাটাই দেখেন, বইমেলাতে ই করলো। আচ্ছা আমি মনে হয় অডিওতে, হ্যালো আসসালাম, জি সাজিদ, আপনাকে সবাই শুনছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না, আমরা একটু ফোনেই বলি। আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000 উপর মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন টেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে। সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন এটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর এটা দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বুলেট আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো ভাই ওনাদের সব কাজ তো আর, ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে যে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। আচ্ছা এমনিতে 32 নম্বরের অবস্থা কি, এটা একটু বলেন, ওখানে কি হচ্ছে? 32 নম্বরে বিল্ডিং এর মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে, আর এখানে 50,000 উপরে মানুষ আছে আর কি। আচ্ছা ইলিয়াস, আমাকে একটু যেতে হবে, ওকে চালাও, যদি হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানিও। হ্যাঁ ঠিক আছে, আপনি জানতে পারবেন। আমি চেষ্টা করছি ওখানে কিছু লাইভ করার জন্য। আচ্ছা সাজিদ ভাই, আচ্ছা আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা আমি লাইভে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট করতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট করার চেষ্টা করলে আপনাদেরকে এখানে করছি না, তার আমি আপনার দর্শককে দেখাবো আর কি ইনশাআল্লাহ। ওকে জি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আরো কিছুক্ষণ লাইনে থাকবো। তো যে জিনিসটা দেখাইতে চাচ্ছি যে কারণে এটা আসলে মূলত আমি এবং পিনাকিদা আমরা যে কারণে মনে করলাম লাইভটা করা দরকার, যে জনগণের সাথে আমাদের থাকাটা মনে হয় জরুরি, এবং এটা জানানো দরকার যে ছাত্ররা একা না, এবং ছাত্র জনতা যারা এখানে আজকে এই বিষয়টাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা বাংলাদেশের মানুষজন আমরাও আছি। সো আমাদেরকে এটা মনে করবার কোনো কারণ নাই সেনাবাহিনী বা পুলিশ কেউ এসে তারপরে তাদেরকে বাধা দেবে আর তারা চুপ করে থাকবে। আপনি আজকে বাধা দেবেন, কালকে এটা আরো জোরালো যাবে, আরো জোরালো কর্মসূচি নেওয়া হবে। আপনি কি করবেন তখন? মাঝখান দিয়ে আপনার এই যে আপনি যে করলেন, এই কাজগুলো যে করলেন, এটা আমরা জেনে রাখবো। সো আমার মনে হয় সেই কাজটা সেনাবাহিনী বা পুলিশ বা সরকার কেউই করবে না। জনগণ চায় না এই দেশে শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকুক, এই দেশে থাকবে না, ব্যাস। সুখবর আসছে। সুখবরটা কি জানতে চান? জানাবো, তার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে আমাদের যে গণ-অভ্যুত্থান এটা ব্যর্থ হতে যাচ্ছে, ব্যর্থ হয়ে গেছে, ধরে নিয়েছিলাম। এবং আমাদের 2000 ভাই বোন জীবন দিল এই দেশের জন্য, নতুন স্বাধীনতার জন্য, এটাও বৃথা গেল, এটা ধরে নিয়েছিলাম। এবং যারা আহত আছে তাদের এই ত্যাগটাও বৃথাই গেল, এটাই ধরে নিয়েছিলাম। কিন্তু না, যে শেষগুলোতে কিছু নাই। রাজনীতিতে বলেন আর যেখানেই বলেন, কখন আপনার জীবনে কি ঘটে যাবে কেউ জানে না। দেখেন, এই যে
5 তারিখে যে ঘটনাটা ঘটবে, 32 নম্বর ভাঙা হবে, এটা কেউ চিন্তা করছিলেন? অনেকেই স্বপ্ন দেখা শুরু করছিল 5 তারিখ এই আপনার বঙ্গবন্ধু যে বাড়ি এটা নিয়ে, যে এখান থেকে আবার শুরু হবে। কিন্তু এই বাড়িটা ভাঙার পর নতুন করে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছে। খেয়াল করছেন? নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। আওয়ামী লীগ চিন্তা ভাবনা করতেছিল যে বাংলাদেশে আমরা মনে হয় ফিরে চলে আসবো, 5 মাসে ওদের অনেকেই জামিন পাইছে, ধরে নিছিল। কিন্তু এই যে 5 তারিখের ফেব্রুয়ারির 5 তারিখে যে ধাক্কাটা দেওয়া হয়েছে, এই ধাক্কাটা সত্যি দরকার ছিল। এই ধাক্কাটার পরে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের অনেকের সাথে কথা হয়েছে আমার, আমি দেখছি ওদের ভিতর হতাশা। ওরা বুঝে গেছে, ওই সাদ্দাম বলছিল না, কোথাও দেখছেন যে কোনো গণতান্ত্রিক দেশের কোনো আন্দোলন সফল হয়েছে যে নেতা বিদেশে? শুধু তারেক রহমান একা বিদেশে ছিল, এই জন্যই কথাগুলো বলছিল। তার আওয়ামী লীগের, তার বিএনপি সবাই কিন্তু দেশেই ছিল। আর আওয়ামী লীগের কে আছে দেশে? কেউ নাই। তাই আন্দোলন সফল করবে কে? একজন ছাত্রলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন যুবলীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে, একজন আওয়ামী লীগের নেতা আছে যে সামনে থেকে সে নেতৃত্ব দিবে? নো। তো আমরা তো ধরে নিয়েছিলাম যে হারাইতে বসছিলাম যে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ, হারাই গেল সবকিছু। নো, নতুন করে আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। কেন? কারণ আওয়ামী লীগকে আরেকটা ধাক্কা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকজন বলাবলি করতেছে যে ওদের বুকপিট নাই, ওরা ফেসবুকে বিএনপি জামাত ফাটাফাটি, কিন্তু সব এক আমার, যখন আওয়ামী লীগকে পিটাইতে হবে সব এক হয়ে যায়, এটা বলতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে 5 তারিখের ঘটনা, এটা ঘটাইছে কে? এটাকে আমরা জানি। এটা ঘটাইছে আমাদের ইলিয়াস ভাই, পিনাকি দাদা, 2 জন প্ল্যান করে ঘটনা ঘটাইছে। এই পিনাকি দাদা ওই দিন সকালেই বলছিল আজকে মানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, বলছিল না? পারছে ঠেকাইতে? পারে নাই। এই যে আবার নতুন করে যে আমাদের আমরা একটা ধাক্কা দিলাম আওয়ামী লীগকে, এবং যারা ইন্ডিয়ার দালাল এবং যেসব উপদেষ্টারা আওয়ামী লীগের দালালি করতেছিল ওদেরকে বোঝাই দিলাম, যাও আমি করবা তো তোমাদের ধাক্কা দিতে সময় লাগবে না, বোঝাই দিলাম। এটাই তো সামান্য একটা মেসেজ। এই মেসেজটার পিছনে কাজ করছে কে? ইলিয়াস ভাই, পিনাকি দাদা। এবং ইলিয়াস ভাই ঘোষণা দিছে যে কাজ শেষের পথে, সম্পূর্ণ শেষ হলে দেশে ফিরে আসবো। যদি কালকে শেষ হয় কালকেই দেশে ফিরে আসবো। হয়তো নতুন কোনো সুখবর আছে, এই জন্য ইলিয়াস ভাই বলছে যে কাজ সম্পূর্ণ শেষ হলে দেশে ফিরে আসবো, কাজ মেবি শেষের পথেই। আর ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদের অপেক্ষাতে আমরা আছি। আর আপনারা দেশে ফিরে আসবেন, এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না। আপনাদেরকে দেশে এই মুহূর্তে খুব দরকার। ওবায়দুল কাদেরের বাড়ি এরম ঘুরে দিতে হবে, শামীম ওসমানের বাড়ি ঘুরে দিতে হবে, হাজী সেলিমের বাড়িও ঘুরে দিতে হবে। এরোপ্লেন ফলকে, চোখের ফলকে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। বদমাইশ, কয়েক হাজার কোটি টাকার মালিক সালমানের প্রমাণ, ধর্মেশ বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক, এবং লুচ্চা ওই একটা শয়তান। এই জোয়ান নারী দেখলে সুক্রিগত মাল তো ভালো, এই ধর্মেশ বাবার বাড়ি এরকম নষ্ট করে দিতে হবে। এগুলো রাখা যাবে না, তাহলে শিখবো, জানেন, শিখবো। পিনাকি, ইলিয়াস, কনক সাগর, এদেরকে আমার একটাই অনুরোধ, এরা যেন এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। কি হবে? শ্মশান ঘাট ওরা দিব, ঘটে সাইড ঢুকাইবো, আর অর্ধেক হবে টয়লেট। আমরা যে কোনো জায়গায় মহিলারা টয়লেট করতে পারে না, পুরুষ টয়লেট করতে পারে না, 10 টাকা দিয়ে টয়লেট করে, এটা হবে টয়লেট আর শ্মশান ঘাট। এত মানে আমরা নারী জাত লুবি, জানেন? এত লোক ভালো না রে বাবা, এত লোক দিয়ে কি হয়েছে? এত লোক করি নারী জাত কোনোদিন কোনো জায়গায় চান্স পাইছে? জানেন, ইন্ডিয়ার দাদারে তেল মাইতে দাদা খুশি, আমাদের দেশটারে দাদার কাছে বেশি দিছে, পানি দিছে। এই আবরার মারি গেছে শুধু একমাত্র স্টার্টার কারণে, জানেন? ওলা ইন্ডিয়া দেশ গ্রামে করছি কি বা বিদেশে চলে যায়, হরালে করতেছে কষ্ট হয়। কারণ কি? আমরা কোনো জায়গায় চান্স পাই না। আমাকে মেধা যাচাই করে না, শুধু যাচাই করে টাকা টাকা টাকা। এই মহিলা দেশটারে ধ্বংস করছে। ডিজিটাল করি, কি ডিজিটাল? এখন এদের বাইক পেয়ার দেয়, এখন জজ কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, সচিবালয়ে যান, জিয়ানে যান, এর লোক বসে দিছে গাপ্তি মারি। এরা এগোর সামনে কোনো কথা কওয়া যায় না। কেন ভাই? কেন? আমরা বাংলাদেশের নাগরিক, আমাকে ভোটের দরকার আছে, কিন্তু এমন ভোট দিও না, এক তরফা এরকম ভোট দিও না। শেখ হাসিনা কয় আমি যদি বাংলাদেশে আসি তাহলে সবাই ধরা খাই যাবে, বিপক্ষে যারা আছে এরাও ধরা খাই যাবে। কয়েক হাজার কোটি টাকা লই বইছে। কি মনে করেন আপনি? এদের ব্যাংক আছে, এদের বিমা আছে, এদের বিভিন্ন জায়গায় যে অবস্থা, এরা কোটি টাকা। আর আমি লিখ গেছে আবার কি করছে? কেউ নাই চলে, বিপ্লবী সরকার চলে, এটা বিপ্লবী সরকার। শাহবাগ যান, যেনা খাইতো 40 টাকা, হেন খায় 80 টাকা। বক্সিবাজার যান, যেন খাইতো আগে 80 টাকা, হেন 120 টাকা। কারণ বাজার যান, এই ফলাশি যান, পারঙ্গের যান। কেন রে ভাই, তোমরা কি আইসো? এখনো বিএনপি কই? আরো বেশি দালালি। এত দালালি ভালো না, খবরদার। আমরা তুম করে চিনি, দুধের কোটটা বিক্রি করতে। এই লোক কি করে জানেন? কোটি টাকা খাইতে আছে, হাজার টাকা একদিনে যদি 10, 15, 20 হাজার টাকা করে পকেটে করি না। কারণটা কি? তোমরা আইসো, তোমরা এখন আইসো, আসো নাই, তোমরা এখনো আসো নাই। এই স্বৈরাচারের এই বাড়িটা হবে 34শে জুলাইয়ের অভ্যুত্থানে শৌচাগার, আর হবে শ্মশান ঘাট। কেন? আছে, খাল আছে সুন্দর, হিন্দুদের শ্মশান ঘাট নাই ভাই। হিন্দুরা অনেক কষ্টে হিন্দুদের দেহ কার্য সম্পন্ন করতে পারে না, পোস্তা যায়, উহানো যায়। আমি দেখছি, আমার জীবদ্দশা চোখে দেখছি, কিন্তু না, এটা হবে শ্মশান ঘাট, আর হবে কি টয়লেট, শৌচাগার, আর কিচ্ছু না। আর এটা সুন্দর করে মেরামত। ভাই আমরা কিচ্ছু লাই নাই,
আমরা কোনো লোক না, আমরা হাজার হাজার টাকার দরকার নাই ভাই, 20,000 30,000 টাকা হইলে আমরা এনাফ হেঁটে বাতে খাইয়াম। এরম না কাঁঠালের বার্গার, কি কাঁঠালের বার্গার খাইতাম, কি এর কাঁঠালের ইয়া খাইতাম, কচুরলতি খাইতাম কিনলে। আর হের বাড়িতে কি বাইর হয়, রোস্ট বাইর হয়, ইয়া বাইর হয়, ফ্রাইড রাইস বাইর হয়, তারপরে ডিমের বুনা বাইর হয়, কাচ্চি কালিয়া, তারপরে ইয়া কাবাব, এগুলা কি। আর আমরা খাইতাম হেডে, হ্যাঁ তেল মাইলো না। শেখ হাসিনা তেল মারতে মারতে জানেন ধ্বংস করিয়া লাইছে এই দেশটারে, তেল মারতে মারতে। আর খালি অভিনয়, বাবারে বাবা, ছবিও ফেল, হে ছবিও ফেল। গেল 24 না, আমি যখন নিউজটা করছি প্রায় 28 ঘন্টা যাবত আমরা পিনাকির অঙ্গুলি নির্দেশে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। মানে এই ঘটনার পেছনে আরো একজন কিন্তু মাস্টার মাইন্ড আছেন, যিনি গেল লম্বা একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছেন। ইভেন একটা বিশাল সাপোর্টিং শক্তি মাঠ পর্যায়ে সাংবাদিক ইলিয়াসের আছে। তবে এর আগে সাংবাদিক ইলিয়াসের নির্দেশনায় প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে তৎকালীন সময় পিনাকিও এখানে কানেক্টেড ছিলেন। যে কি বলে, যে জিয়াফত যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে বা র্যাবের হস্তক্ষেপে সফল হয়নি, কিন্তু গতকালকে থেকে নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো গণমাধ্যম জুড়ে পিনাকির চর্চা, তো সাংবাদিক ইলিয়াস আসলে কোথায় আছেন? অবশেষে সাংবাদিক ইলিয়াসও এবার 2টা নির্দেশনা দিয়েছেন। এই 2 নির্দেশনা আমি জানি না যে অলরেডি বাস্তবায়ন হয়েছে, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, নাকি হওয়ার পথে, অথবা হয়ে যাবে 100%। কারণ একটা ঝড় তো উঠছে। একদিকে সাংবাদিক ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন 48 ঘন্টা সময় সরকারকে। গতকালকে থেকে আমরা রাত থেকে আজকে পর্যন্ত যা করছে সারা বাংলাদেশে শেখ মুজিবের মোরাল বা নাম যা আছে সবকিছু উচ্ছেদ করা হয়েছে। এবার বাকি সম্ভবত কিছু জিনিস আছে যেগুলোর জন্য নির্দেশনা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস তার এক ফেসবুক পোস্টে তিনি আপনারা বলছেন, ভাই সব শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের নাম ফলক ভাঙা হবে। আবার বেশি বুঝেন না, হাসপাতাল ভাঙতে বলে নাই, নাম ফলক। কারণ আমরা আছি অনেকে অতি উৎসাহী বলে একটা, আর এই আন্দোলনগুলোর মধ্যে আপনারা একটা জিনিস দেখবেন, লুটপাটকারী একটা শ্রেণী কিন্তু ঢুকে গেছে। কেউ হয়তো সেখানে প্রতিবাদ করতে গেছে তার গোস্বামীটিতে, আর কেউ আছে বারান্দার গ্রিল, এসির প্যানেল, থাইয়ের চ্যানেল, গ্লাস, হান্ডি পাতিল, মানে যতটুকু জিনিস নিয়ে খোলা বাজারে বিক্রি করে দেওয়া যায়। এই লুটপাট কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটছে। ভাঙচুরের পাশাপাশি প্রতিটা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটছে, আর এটাতে জনস্রোতে একদল সুবিধাভোগী কিন্তু মিশে গেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এটা কেন বললাম, নির্দেশনা দিল একটা, ঘটনা ঘটা আরেকটা, এটাতে সুবিধাকার ও লুটপাটকারীর। তো সাংবাদিক ইলিয়াসের নির্দেশনা কি, যে শেখ হাসিনা বার্ন ইউনিট, অগ্নিদগ্ধ পোড়াদের জন্য যে হাসপাতাল, বার্ন ইউনিট এবং পিজি হাসপাতালের যে নাম ফলক, এই যে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে সম্ভবত লেখা আছে ওনার নাম, তো সেটা ভাঙা হবে। আর পাশাপাশি পিজি হাসপাতালের নাম ফলকটা ভাঙা হবে। সবাই প্রস্তুতি নিন, সবাইকে তিনি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন এবং আশেপাশেই অবস্থান করুন। মুজিব হাসিনার চিহ্ন এই বাংলায় রাখা হবে না। আরেক পোস্টে তিনি আপনারা বলছেন যে মেজর ডালিম স্যার দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন। আগামীকাল মানে আজকে আমরা যখন এই পোস্টটা দেখছি, সম্ভবত অলরেডি 32 নম্বরে ভুরিভোজের জন্য গরু নিয়ে আসা হয়েছে, সেটা সম্ভবত জবাই কইরা জিয়াফত বা ভুরিভোজ টাইপের কোনো কিছুর আয়োজন চলছে। সম্ভবত মেজর ডালিমের এই ঈদ মোবারক আমরা আজকে বিকালে ধানমন্ডিতে শুনতে পেয়েছি গণহারে, একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন। আবার গতকালকে লাইভেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি, তারপর হচ্ছেন কনক সার্ভার একে অন্যকে ঈদ মোবারক বলছিলেন। তার মানে ঈদ মোবারক ইস্যুটা মেজর ডালিম 1975 সালে তিনি যেই কাজ করেছেন, আর আজকের দিনে আইসা বাকি যেই কাজটা ছিল সেটাও পেছন থেকে মেটিকুলাস প্ল্যান হোক অথবা তিনার স্বপ্ন হোক, এটা কিন্তু আজকে পূর্ণ হয়েছে। এখন এগুলোর থেকে আসলে ভবিষ্যতে কি হবে না হবে, বাংলাদেশে আমরা যারা আছি এগুলাই দেখছি, হয়তো আর অনেক কিছু দেখব। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি, আপনারা কি বলবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় বন্ধুগণ, আপনারা জানাবেন সাংবাদিক ইলিয়াস দেশে আসছে, এই সংবাদটি জানার পরে আপনাদের অনুভূতি, আপনাদের মনের ভাবটা কি। সাংবাদিক ইলিয়াস দেশের জন্য অনেক অনেক ভূমিকা রেখেছে, অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এদেশের মানুষকে প্রতিনিয়ত এই ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার আপ্রাণ চেষ্টা করেছে।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এদেশের মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে মানুষকে সাবধান করেছে, সচেতন করেছে, সতর্ক করেছে। সাংবাদিক ইলিয়াসের মতো যদি আমাদের দেশের গণমাধ্যম কর্মীরা হতো তাহলে এদেশটা বহু আগেই পাল্টে যেত, এদেশের চিত্রটা অনেক আগেই পরিবর্তন হতো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চাটুকারিতা বাদ দিয়ে সাংবাদিক ইলিয়াসের মতো সংবাদকর্মী হন, আমরা এটাই চাই। সকল সংবাদকর্মীদের উদ্দেশ্যে এটি আমাদের চাওয়া। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিমত, আপনারা কি বলবেন সাংবাদিক ইলিয়াস তিনি যে দেশে পড়ছেন এই সংবাদটি পাওয়ার পরে আপনারা কতটা খুশি? আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট সকলের আগে পৌঁছায় আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।